বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন শ্রেণীকক্ষে তোমাদের সকল শিক্ষার্থীকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দু, পরিচিতি আমি মহসিন আলাদার সহকারী শিক্ষক, ডাক্তার কাস্তবী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। শ্রেণী সপ্তম, বিষয় কৃষিশিক্ষা, দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি, পাঠ 7 অঙ্গজ বংশবৃদ্ধি ও 8 প্রাণীর বংশবৃদ্ধি প্রযুক্তি। একটা পাঠ 7 হলো অঙ্গজ বংশবৃদ্ধি আর পাঠ 8 হলো প্রাণীর বংশবৃদ্ধি প্রযুক্তি। 29 পৃষ্ঠা থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থীবৃন্দু, তোমরা পাঠ 2টি ভালো করে দেখবে। শিক্ষার্থীবৃন্দু দেখো, চিত্রটি দেখো। উদ্ভিদ, আমরা দেখতেছি কতগুলো উদ্ভিদ অঙ্কুরিত হয়েছে, অর্থাৎ উদ্ভিদ বীজ থেকে বীজ দিয়ে বংশ বিস্তার করে থাকে, এটি আমরা বুঝতে যাচ্ছি। দেখো এখানে কতগুলো গাছের অঙ্গ। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, কতগুলো গাছের অঙ্গ দিয়ে উদ্ভিদের বংশ বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী দেখো দেখো এগুলা আগের চিত্র, এবং এই অঙ্গগুলো যখন রোপণ করা হয়েছে তখন এই দেখো অঙ্কুরিত হয়েছে। এখানে টবের মধ্যে গাছগুলো অঙ্কুরিত হয়েছে। তাহলে অঙ্গজ উপায়ে বংশ বৃদ্ধি পদ্ধতি, অঙ্গজ উপায়ে বংশ বৃদ্ধি পদ্ধতি অর্থাৎ গাছের বিভিন্ন অঙ্গ দিয়ে উদ্ভিদের যে বংশ বিস্তার করা হয় সেটাই বলা হয়, তাকেই বলা হয় অঙ্গজ বংশ বৃদ্ধি প্রযুক্তি। আমরা একটু দেখি এখানে পাঠ 7 দেখো, এখানে অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি। এখানে দেখো এই সার্কেলের মধ্যে দেখো গাছের অঙ্গ দিয়ে বিভিন্ন উদ্ভিদের বংশবৃদ্ধি করা হয়েছে। এখানে নার্সারিতে দেখো, এগুলো আমরা নার্সারিতে গেলে দেখতে পাই। এখানে দেখো আমের চিত্র, আম গাছের চিত্র, সব অঙ্গ দিয়ে বংশবৃদ্ধি, বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন কলম পদ্ধতি করে বংশ বিস্তার করা হয়। এখানে শিখন ফল, এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা এই পাঠ শেষে উদ্ভিদের অঙ্গ দিয়ে বংশবৃদ্ধির সুবিধা কি তা বলতে পারবে। উদ্ভিদের অঙ্গজ বংশ বৃদ্ধি কত প্রকার তা চিহ্নিত করতে পারবে। উদ্ভিদের অঙ্গজ বংশ বৃদ্ধির পদ্ধতিগুলি বর্ণনা করতে পারবে। আমরা কি কি পদ্ধতি বংশবৃদ্ধি করে থাকি সেই পদ্ধতিগুলি সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা চিত্রটি দেখো, এখানে দুইটা গাছ দেখা যায়, ফল ধরেছে। এখানে গাছের পাতা থেকে দেখো বংশ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন অঙ্গ যেমন ডাল, পাতা, কাণ্ড, মূল ও উদ্ভিদের বর্ধিজ্য অঞ্চল দ্বারা যে বংশ বিস্তার করা হয়ে থাকে তাকে উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধি বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্গজ বংশবৃদ্ধি কি তা বলতে পারবে এখন। যেমন ডালপালা দিয়ে বংশবৃদ্ধি করা হয়, পাতা দিয়ে বংশবৃদ্ধি করা হয়, কাণ্ড দিয়ে করা হয়, মূল দিয়ে করা হয়, উদ্ভিদের যে কোনো বর্ধিত অংশ দিয়ে করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্গজ বংশ বিস্তারের সুবিধাগুলো আমরা এখন দেখবো। এই অঙ্গ দিয়ে বংশ বিস্তারের সুবিধাগুলো এক, মাতৃগাছের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। আমরা যে গাছ থেকে অঙ্গ দিয়ে বংশ বিস্তার করব সেই গাছের গুণাগুণটা সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে। চারা গাছ থেকে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। আমরা যদি এই গাছের একটা অঙ্গ নিয়ে, একটা ফলন্ত গাছের অঙ্গ নিয়ে বংশবৃদ্ধি করি, রোপণ করি, তাহলে ওই গাছ থেকে পরবর্তী বছরে আমরা ফল পেয়ে থাকবো। অথবা আমরা যখন রোপণ করবো, যদি ফল ধরার সময় হয়, ফুল ফল ধরার সময় হয়, ওই সময় রোপণ করলে আমরা ওই সময় থেকে ফল পাওয়া পেতে পারি। এটা হলো এটাই হলো সারা, এটাই হলো অঙ্গ দিয়ে বংশ বিস্তারের সুবিধা। একক গাছ অঙ্গজ, উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধি কি? উদ্ভিদের অঙ্গজ
বংশবৃদ্ধির দুটি সুবিধা তোমরা লেখো। তোমরা বাসার খাতায় এই প্রশ্নগুলির উত্তর লিখে রাখবে এবং আমরা পরবর্তীতে দেখবো। তাহলে উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধির সংজ্ঞাটা দেওয়া আছে, দুইটা সুবিধা দেওয়া আছে, সেই সুবিধাগুলো লিখবে। উদ্ভিদের অঙ্গদি বংশবৃদ্ধি স্তরের প্রকারভেদ, আমরা একটু ধাপে ধাপে অঙ্গদি বংশবিস্তারের প্রকারভেদটা দেখবো, যে আমরা কিভাবে অঙ্গদি বংশ। দেখো এই গাছ, এইটা হলো কর্তন বা ছেদা কলম। কোন গাছের ডাল পালা মূল কেটে রোপণ করা, রোপণ করা কি বলা হয়? কর্তন বা ছেদা কলম। যেমন এই অঙ্গটা কেটে এখানে আরেকটা অঙ্গ যোগ করে দিলে, দেওয়া দিয়ে বেঁধে দিলে এখান থেকে আরেকটা উদ্ভিদের বংশ বিস্তার হবে। তাহলে এটাকে বলা হয় কর্তন বা ছেদা কলম। 2 দাবা কলম। দাবা কলমের চিত্র দেখো, দাবা কলমের চিত্রটা কি? মাটির ডাল, এই ডাল গাছের মাটিতে এভাবে পুঁতে দিলে, কোন ঢাল যদি, কোন গাছের ঢাল যদি মাটির সাথে লেগে যায়, এটাকে মাটির সাথে টেনে গর্ত করে মাটি দিয়ে ঢেকে দিলে সেখান থেকে আরেকটা গাছ উৎপন্ন হবে। যেমন এখানে আমরা যদি কেটে দিই তাহলে এটা একটা গাছ হবে, এখানে কেটে দিলে এটা একটা গাছ হবে, এইখানে কেটে দিলে এখানে আরেকটা গাছ হবে। দেখো এখানে মূল উৎপাদিত হচ্ছে, এখানেও দেখো তদ্রুপ। এটারও দাবা কলম পদ্ধতি, এটাকে বলা হয় দাবা কলম পদ্ধতি। পরে বিস্তারিত একটু আলোচনা করব। এটা দেখো, এটা হলো গুটি কলম। গুটি কলম কিভাবে করা হয়? দেখো একটা গাছের ঢাল তার বাকল তুলে ফেলে, তার বাকল তুলে ফেলে এখানে বিভিন্ন মাটি দিয়ে পলিথিন পেপার দিয়ে মুড়িয়ে দিলে এখান থেকে আর শিকড় বের হয়। এই গাছের ডালটা এখানে কেটে নিয়ে রোপণ করলে উদ্ভিদের বংশ হয়। এটাকে বলা হয় কলম পদ্ধতি, গুটি কলম। তো শিক্ষার্থী বিন্দু দেখো, আমরা অ্যারোসিটো দিয়ে দেখাচ্ছি কিভাবে কলম পদ্ধতি করা হয়। এখানে শিকড় বেঁধা হয়, এই যে এখানে একটা পলিথিন আছে, এই মাটিটাকে আমরা পলিথিন পেপার দিয়ে বেঁধে দিতে হয়। মূল আসার পরে এখান দিয়ে ছুরি দিয়ে কেটে ফেলতে হয়, সেটাকে বলা হয় গুটি কলম পদ্ধতি। এখানে দেখো আরো আছে জোড় কলম, অর্থাৎ দুইটি গাছের একটা গাছ আরেকটা গাছের উপরে এনে জোড়া লাগানো হয়। যখন জোড়া লাগানো হয় তখন এটাকে জোড় কলম বলা হয়। চোখ কলম, এই দেখো চোখের মতো দেখতে, এখানে অন্য একটা উন্নত জাতের কলম বাকল বা কিছু এনে এখানে লাগিয়ে বেঁধে দিলে এইখানে অঙ্কুরিত হয়, এটাকে বলা হয় চোখ কলম। এই যে অঙ্কুরিত হচ্ছে। একক গাছ উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধির 5টি পদ্ধতির নাম লিখো এবং চিত্রে কলম পদ্ধতির নাম লিখো এবং বর্ণনা করো। উদ্ভিদের বংশ বিস্তার পদ্ধতি দেখো, আগে দেখো এই যে এখানে আগে চিত্র দেওয়া আছে, পরের চিত্র দেওয়া আছে, এইগুলি পরের চিত্র। আগে আমরা একটা উদ্ভিদের কোনো একটা অঙ্গ শাখা প্রশাখা মাটিতে রোপণ করেছি, পরে এটা অঙ্কুরিত হয়েছে, এখানে অঙ্কুরিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পদ্ধতিতে গাছের শাখা মূল পাতা ইত্যাদি গাছ মাতৃ গাছ থেকে আলাদা করে ছায়াযুক্ত স্থানে টবে বা নার্সারিতে রোপণ করতে হয়। 15 দিনের মধ্যে তা থেকে নতুন চারা উৎপন্ন হবে। অতঃপর চারাটি অন্যত্র মূল জমি রোপণ করতে হবে। গোলাপ লেবু ইত্যাদি গাছ এই পদ্ধতিতে করা হয়। 2 দাবা কলম, কিছুক্ষণ আগে আমরা দাবা কলম সম্পর্কে একটু বর্ণনা দিয়েছি, এখন বিস্তারিত দেখো। এই পদ্ধতিতে মাতৃগাছের মাটির নিকট অবস্থিত শাখা নিচে নামিয়ে 2টি গিটের মাঝখানে বাকল কাটতে হয়। বাকলের নিচে সবুজ অংশ ছুরির বোতা পাশ দিয়ে ভালোভাবে শেষে ফেলে মাটি চাপা দিতে হবে। কিছুদিন পর শিকড় গজাবে এবং নতুন চারা হবে। গজানোর অংশ 2 থেকে 3 সপ্তাহ পর মাটি সহ কেটে সাবধানে অন্যত্র রোপণ করতে হয়। লেবু, পেয়ারা, গোলাপ ইত্যাদি গাছে এই পদ্ধতিতে কলম করা হয়। শিক্ষার্থী কিন্তু গুটি কলম, গুটি কলমটা একটি গাছের ডাল,
একটি গাছের ডালের পিনসির আকৃতির একটি গাছ, ডালের ঠিক আগা থেকে অগ্রভাগ থেকে গোড়ার দিকে 30 থেকে 40 সেন্টিমিটার বাকল তুলে সেন্টিমিটার নিচে 4-5 সেন্টিমিটার জায়গা ছুরি দিয়ে ইটের মাঝখানে বাকল কাটতে হবে, বাকলটা তুলে নিতে হবে। এরপর দোআঁশ মাটি পচা গোবর মিশিয়ে পেস্ট তৈরি করে ডালের বাকল তোলা স্থানে প্রলেপ লাগিয়ে পলিথিন মুড়িয়ে দিতে হবে। এই যে পলিথিন মুড়িয়ে দিতে হবে, 3-4 সপ্তাহের মধ্যে শিকড় গজাবে, তা বাইরে দেখা যাবে। তারপর গাছটিকে টবে লাগিয়ে ছায়া বা পরবর্তী বাগানে রোপণ করতে হবে। লেবু, পেয়ারা ইত্যাদি, লিচু ইত্যাদি গাছে এই গুটি কলম পদ্ধতিতে বংশ বিস্তার করা হয়। তাহলে তো আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি শিক্ষার্থী কিন্তু। এবার দেখো জোড় কলম। এখানে দেখো একটা স্টক কলম লাগে, একটা সায়ন কলম লাগে। স্টকের সাথে সায়ন জোড়া লাগানো হয়, লাগিয়ে এভাবে বেঁধে দিতে হয়, তারপরে গাছ অঙ্কুরিত হয়। স্টক ও সায়নের জোড়া লাগানো পদ্ধতিকে জোড় কলম বলা হয়। অর্থাৎ দুইটা গাছ জোড়া লাগানো হয়। শিক্ষার্থী বিন্দু, একটি অনুন্নত জংলি গাছকে এই পদ্ধতিতে উন্নত জাতে পরিণত করা হয়। তোমরা চিত্রের মধ্যে দেখো কিভাবে করতে হবে। জোড় কলম দুই ধরনের, একটা যুক্ত জোড় কলম আর একটা হলো বিযুক্ত জোড় কলম। স্টক ও সায়ন জোড়া দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে সায়নে কুশি গজাবে। গাছটি একটু বড় হলে অন্যত্র রোপণ করতে হবে। বর্তমানে আম, তেজপাতা, সবেদা ইত্যাদি ইত্যাদি গাছে এই পদ্ধতিতে কলম করা হয়। তোমরা এই প্রশ্নের মূল্যায়ন, গোলাপের বংশবিস্তার পদ্ধতি কোনটি? গুটি কলম, দাবা কলম, কাঠিং, জোড় কলম। তো শিক্ষার্থী তোমরা ঠিকই বলেছো, কাঠিং পদ্ধতিতে কলম করা হয়। আমের বংশবিস্তারের জনপ্রিয় পদ্ধতি কোনটি? প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা ঠিকই বলেছো, জোড় কলম। প্রিয় শিক্ষার্থী ঠিক বলেছো, অঙ্গবদ্ধ বংশবিস্তারের সুবিধা হলো মাতৃগুণাগুণ বোঝায় থাকে। কাঠি ও কলমের জন্য কত বছরের ঢাল নির্বাচন করতে হয়? 1 বছরের ঢাল নির্বাচন করতে হয়। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা ঠিক বলেছো। একক গাছ গোলাপের একটি ডাল থেকে গোলাপের একটি ডাল কেটে সাদা কলমের মাধ্যমে চারা তৈরি করা হয়, তা খাতায় লিখবে। কিভাবে গুটি কলম তৈরি করা হয়? গুটি কলম করা হয় তোমার খাতায় লিখবে। এটা একটি প্রশ্ন প্রিয় শিক্ষার্থী কিন্তু। কিভাবে দাবা কলম করা হয় তার বর্ণনা দিবে। কিভাবে জোড় কলম তৈরি করা হয়, প্রস্তুত করা হয় তার বর্ণনা দিবে। কিভাবে চোখ কলমের মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তার করা হয় তার বর্ণনা দিবে। অঙ্গজ বংশ বিস্তার কি বা অঙ্গজ বংশ বিস্তার কাকে বলে, এই প্রশ্নের উত্তরগুলি তোমার খাতায় লিখবে এবং অঙ্গজ বংশ বিস্তারের সুবিধাগুলো ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই আজকে তোমাদের এই বাড়ির কাজগুলো থাকলো, এই বাড়ির কাজগুলো তোমরা করবে। এই ছবিগুলো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারতেছি? এখানে অনেকগুলো ডিম রয়েছে। অর্থাৎ আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি যে অর্থাৎ কিভাবে প্রাণীর বংশ বিস্তার করা হয়। অর্থাৎ এই ডিম থেকে প্রাণীর বংশ বিস্তার করা হয়। অর্থাৎ পার্ট 8 নিয়ে আলোচনা করব, প্রাণীর বংশবৃদ্ধি প্রযুক্তি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা উর্বর ডিম কি তা বলতে পারবে, ডিম পাশের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে, ডিম ফুটানোর পদ্ধতি কয়টি ও কি কি তা ব্যাখ্যা করতে পারবে। ডিমগুলি দেখো, এখানে ডিমগুলি সাজানো হয়েছে। অর্থাৎ নিচের ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? অর্থাৎ এগুলা
হলো ডিম, এগুলা সবগুলো হলো উর্বর ডিম। তাহলে উর্বর ডিম কি প্রিয় শিক্ষার্থী, আমাদের সেটা জানতে হবে। উর্বর ডিম হলো হাঁস মুরগির ডিমগুলোর মধ্যে যেগুলো বাচ্চা ফোটানোর জন্য উপযোগী, সেই ডিমগুলোকে বলা হয় উর্বর ডিম। তাহলে উর্বর ডিম সম্পর্কে আমরা জানতে পারলাম যে ডিম থেকে হাঁস মুরগির বাচ্চা ফুটানো হয়, যে ডিমগুলোর মাধ্যমে হাঁস মুরগির বাচ্চা ফুটানো উপযোগী হয়, সেই ডিমগুলোকে বলা হয় উর্বর ডিম। আমরা এখন ডিম বাছাইয়ের বৈশিষ্ট্যগুলো দেখব। ডিম মসৃণ, মোটা, ডিম মসৃণ, মোটা ও শক্ত খোসার ডিম হতে হবে এবং এই জাতের ডিম বাছাই করতে হবে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা ফুটানোর জন্য। তারপরে ডিমের রং স্বাভাবিক হবে, ডিমের রং স্বাভাবিক হবে, মাঝারি আকারের ডিম হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ডিম হবে, 50 থেকে 60 গ্রাম ওজনের ডিম বাছাই করে নিতে হবে। ডিমের বয়স গ্রীষ্মকালে 3-4 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিনের হতে হবে। এর 3 থেকে 4 দিনের বেশি হলে, গ্রীষ্মকালে 3 থেকে 4 দিনের পরে হলে হয়তো ডিম থেকে বাচ্চা বের হবে না, আর শীতকালে 7 থেকে 10 দিনের বেশি হলে সেগুলা থেকেও বাচ্চা হবে না। তাহলে আমার এর মধ্যে থেকে ডিমগুলি বাছাই করতে হবে। এই দিনের ডিমগুলি আমাদের, ডিমের বয়স, মুরগি যখন বাচ্চা ডিম পারে তখন 3 থেকে 4 দিনের বয়স হতে হবে গ্রীষ্মকালে, আর শীতকালে হতে হবে 7 থেকে 10 দিনের। ডিম ফুটানোর পদ্ধতি আমরা এখন কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় আমরা জানি। ডিম থেকে বাচ্চা ফুটানোর দুইটা পদ্ধতি, একটা হলো প্রাকৃতিক পদ্ধতি, আর একটা হলো কৃত্রিম পদ্ধতি। শিক্ষার্থী দুই ধরনের ডিম ফুটানোর পদ্ধতি, দুই ধরনের, একটা প্রাকৃতিক, কিছুদিন আগে যেটা বলছি, একটা কৃত্রিম পদ্ধতি। কৃত্রিম পদ্ধতিতে আমরা ইনকিউবেটরের মাধ্যমে বের করি, আর প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি নিজেই তার ডিম থেকে তা দিয়ে বাচ্চা বের হয়। এখানে দেখো মুরগি ডিম নিয়ে তা দিচ্ছে, মুরগি তার নিজের ডিম থেকে তা দিচ্ছে, আমরা খড়কুটা দিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা পাতিলের মধ্যে বসানো হচ্ছে, এখানে তাকে খাবারের পানি দিচ্ছে, খাবার দেওয়া আছে। তাহলে প্রাকৃতিক পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রাকৃতিক পদ্ধতি কাকে বলে? মুরগি নিজের দেহের তাপ দিয়ে নিষিক্ত ডিম ফুটানোকে বলা হয় প্রাকৃতিক পদ্ধতি। মুরগি নিজের দেহের তাপ দিয়ে নিষিক্ত ডিম ফুটানোকে প্রাকৃতিক পদ্ধতি বলে। কিছুদিন ডিম পাড়ার পর মুরগি কুচে হয়, এরূপ মুরগিকে 10 থেকে 12 ডিম দিয়ে বসানো হয়। মুরগির বাসা 35 সেন্টিমিটার ব্যাস, 10 সেন্টিমিটার গভীর হবে। মুরগি বসানোর পর মুরগির সামনে দানাদার খাবার ও পানি রাখতে হবে। প্রাকৃতিকভাবে মুরগিকে ডিম দিয়ে তা দেওয়া, বাচ্চা ফোটানোর জন্য খাবার এবং পানি রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি পদ্ধতি হলো কৃত্রিম পদ্ধতি, যেটা আমরা ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম ফুটানো হয়। একসাথে লক্ষাধিক, এটা সুবিধা হলো একসাথে আমরা লক্ষাধিক ডিম বসিয়ে বাচ্চা ফুটানো যায়। ইনকিউবেটর পদ্ধতির সুবিধা হলো একসাথে অনেক সংখ্যক ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফুটানোর সময় রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ বাচ্চা উৎপাদন করা যায়। বাণিজ্যিকভাবে ইনকিউবেটর পদ্ধতি খামারিদের কাছে খুব জনপ্রিয়। ইনকিউবেটর পদ্ধতি 100 থেকে লক্ষাধিক ডিম ফুটানো যায়। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য কতগুলো পদ্ধতি আছে, সেই কি বিষয় আমরা খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো আমি এখন আমরা আলোচনা করবো। যেমন
তাপমাত্রা, ইনকিউবেটরের তাপমাত্রা থাকতে হবে। ইনকিউবেটরের তাপমাত্রা 99°C, 99.5 ডিগ্রি থেকে 100.5 ডিগ্রি ফারেনহাইট এ নিয়ন্ত্রণ করা হয়। উপযুক্ত তাপমাত্রা না পেলে ভ্রূণের কোষ বিভাজন হবে না এবং ভ্রূণের মৃত্যু হবে। কৃষিক্ষেত্রে এই তাপমাত্রা হতে হবে। ইনকিউবেটরের তাপমাত্রা না হয়, উপযুক্ত তাপমাত্রা না হলে ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব হবে না। আর্দ্রতা, ডিমের আর্দ্রতাটা কেমন হবে? ইনকিউবেটরের মধ্যে প্রয়োজনীয় আর্দ্রতা 65 থেকে 70% মধ্যে রাখা হয়। ইনকিউবেটরের আর্দ্রতা কম থাকলে ডিম থেকে পানি বাষ্পায়িত হয়ে ভ্রূণ ক্ষতিগ্রস্ত হবে। বায়ু প্রবাহ, ভ্রূণে অক্সিজেন গ্রহণ এবং ডিম থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হওয়ার জন্য বায়ু প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইনকিউবেটরে বায়ু প্রবাহের মাধ্যমে অক্সিজেন প্রবেশ ও কার্বন ডাই অক্সাইডের দূরীকরণের ব্যবস্থা থাকে। বায়ু প্রবাহ না থাকলে ভ্রূণের মৃত্যু হয়, তাহলে ডিম থেকে আর বাচ্চা বের হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা বায়ু প্রবাহের ব্যবস্থা রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। একটু কাজ করে মাঝখান দিয়ে ডিম উৎপাদনের উদ্দেশ্য কি তা তোমার খাতায় লিখে রাখবে, স্কুল খোলার পর আমাদেরকে দেখাবে। সেটিং ট্রেতে ডিম বসানো, আমরা যে ডিম ফুটাবো সেই ট্রেতে ডিম তুমি কিভাবে বসাইতে হবে সেটা তোমার খেয়াল রাখতে হবে। সেটিং ট্রেতে 55 থেকে 60 গ্রাম ওজনের ডিম বসানো হয়। যদি তোমাদেরকে আমি সর্বনিম্ন বলছিলাম 50 থেকে 60 গ্রাম ওজনের ডিম হতে হবে, তাহলে সেটিং ট্রেতে আমরা 55 থেকে 60 গ্রাম ওজনের ডিম হতে হবে। ডিমের মোটা অংশ উপরের দিকে এবং সরু অংশ নিচের দিকে রেখে ডিমগুলো 45 ডিগ্রি কৌণিক অবস্থানে রাখতে হবে সেটিং ট্রেতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, সেটিং ট্রেতে ডিম বসানো। তাহলে সেটিং ট্রেতে ডিম কিভাবে বসাতে হয় সেটা নিয়ে বললাম পদ্ধতিটা। এখন আমরা দেখো কিভাবে ডিমগুলো বসানো হয়েছে। ডিম ঘুরানো এবং এই ডিমগুলি ঘুরাইতে হবে। ডিমের সর্বদিকে সমানভাবে তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ পাওয়ার জন্য ডিমগুলো দৈনিক 3 থেকে 8 বার ঘুরতে হবে। দৈনিক 3 থেকে 8 বার ঘুরাতে হবে। ডিমগুলোকে 45 ডিগ্রি কৌণিক অবস্থানে রাখতে হবে। হেসিং ট্রেতে ডিম স্থানান্তর, মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন এবং হাঁসের ডিমের ক্ষেত্রে 25তম দিনে সেটিং ট্রে থেকে হেসিং ট্রেতে স্থানান্তর করা হয়। হেসিং ট্রেতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট কমিয়ে দিতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ডিম ভ্রূণ আসছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এই পদ্ধতিতে আমরা আলোর মধ্যে ডিমগুলো পরীক্ষা করতে হবে যে সেখানে রক্ত মাংসের পিণ্ডের মতো দেখা যায় কিনা। দেখার পদ্ধতিগুলি আমরা এখন দেখবো। ডিম স্কেল ক্যান্ডেলিং করা, ডিম ক্যান্ডেলিং কিভাবে করতে হয় আমরা সেটা এখন দেখবো। আলো দ্বারা ডিমের ভিতরের অংশ পর্যবেক্ষণ করাকে ক্যান্ডেলিং বলা হয়। ক্যান্ডেলিং এর সঠিক পদ্ধতি হলো এটা ভুল পদ্ধতি, তাহলে আমরা এইভাবে করবো না, এই পদ্ধতিতে আমরা ক্যান্ডেলিংটা করে নিব। দেখো ডে 10, ডে 12, ডে 14, 16, 18, 20, 22, 24
এইভাবে আমরা ক্যান্ডেলিং করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। 10 দিন থেকে 24 দিন পর্যন্ত 2 দিন পর পর আমরা ডিমগুলাকে পরীক্ষা করতে হবে। আলো দ্বারা ডিমের ভিতরের অংশ পর্যবেক্ষণ করাকে ক্যান্ডেলিং বলা হয়। ডিম বসানোর 7 দিন পর অনুর্বর ডিম ও মৃত ভ্রূণ সহ ডিম পৃথক করার জন্য ডিমকে ক্যান্ডেলিং করা হয়। 14তম দিবসের ডিম ক্যান্ডেলিং করে মৃত ভ্রূণ সহ ডিম পৃথক করা হয়। ভ্রূণ সহ মৃত ডিম বা পচা ডিম পৃথক না করলে ইনকিউবেটরের মধ্যে সুস্থ ডিম জীবাণু দ্বারা আক্রান্ত হয়। এভাবে ডিমগুলা ক্যান্ডেলিং করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দু। ক্যান্ডেলিং করার পরে আমাদের একটু ফিউমিগেশন করতে হবে। ফিউমিগেশনটা কিভাবে, কীটনাশক ওষুধ মিশিয়ে ধোঁয়া সৃষ্টি করতে হয়। রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে জীবাণু ধ্বংস করার একটি পদ্ধতি। এই ক্ষেত্রে 100 ঘনফুট জায়গার জন্য 70 সিসি ফরমালিন ও 35 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। রাসায়নিক এই মিশ্রণটি অত্যন্ত বিষাক্ত, যার ধোঁয়া জীবাণু ধ্বংস করে। তাহলে আমরা ফরমালিন এবং পটাশিয়াম ম্যাগনেট ব্যবহার করে একটা মিশ্রণ তৈরি করব। সেই মিশ্রণটি ধোঁয়া সৃষ্টি করবে। ধোঁয়া সৃষ্টি হলে সেটা রোগ জীবাণু ধ্বংস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে কিভাবে ফিউমিগেশন করতে হয় আমরা সেটা দেখলাম। তাহলে আমরা জানলাম যে ইনকিউবেটরে অর্থাৎ কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা ফুটানো কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়, সেই বিষয়গুলো আমরা জানলাম। এবং এগুলো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু কাজ থাকবে তোমাদের, ইনকিউবেটরের ডিম ফুটানোর পদ্ধতি সম্পর্কে লিখবো। তাহলে আমরা কিভাবে ইনকিউবেটরের ডিম ফুটানো হয়, ডিম থেকে বাচ্চা ফুটানো হয়, সেই পদ্ধতি সম্পর্কে বর্ণনা দিব। বাচ্চা ফুটানোর জন্য কোন ধরনের ডিম ব্যবহার করা হয়? হ্যাঁ, উর্বর ডিম। তোমরা ঠিক বলেছ। ডিমের খোসা চুনের সংস্পর্শে এসে কি উৎপন্ন করে? কার্বনের। মুরগির ডিম থেকে ডিমে তা দিলে কতদিনের বাচ্চা বেরিয়ে আসে? 24 থেকে 25 দিন। ডিম সংরক্ষণের পদ্ধতি কোনটি? খোসার তেল মাখা, প্রাকৃতিক নিয়মে, চুনের দ্রবণ। 1 এবং 3। দেখো বাচ্চা কিভাবে বাড়ির কাজ। একটি মুরগির খামার পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করবে। শিক্ষার্থী কিন্তু কিভাবে মুরগির ডিম আমরা ফুটাতে পারি, খামার পরিদর্শন করবে। সেটা প্রাকৃতিক উপায়ে হোক, প্রতিবেদন তৈরি করতে পারবে। প্রাকৃতিক উপায়ে ডিম থেকে বাচ্চা ফুটানো হয়, অথবা ইনকিউবেটরের মাধ্যমে কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় তার একটি প্রতিবেদন তৈরি করবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই আজকে আমরা শেষ করলাম। তোমরা এই পাঠগুলি ভালো করে পড়ে নিবে। সবাই নিরাপদ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।